সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে আমরা তোমাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এসেছি। আমরা এবছর সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিশেষ করে সাধারণ জ্ঞান অংশে আমরা সাম্প্রতিক বিষয়গুলি থেকে আমরা সম্প্রতি ঘটে যাওয়া যে কোটা সংস্কার আন্দোলন এবং যেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকার ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো কিংবা পুরো জুলাই আন্দোলন নিয়ে যেই ঘটনাচক্র এবং গুরুত্বপূর্ণ কিছু তারিখ এবং গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, এই বিষয়ে সাধারণ জ্ঞান প্রশ্ন আমরা আসতে দেখেছি। এবং সামনেও তোমাদের যত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে, বিশ্ববিদ্যালয় বলো, চাকরির প্রার্থী আপনারা যারা আছেন, সকলের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। আজকে আমরা খুবই অল্প পরিসরে, যেহেতু আগামী 31 তারিখ বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, যেখানে প্রায় 5 লক্ষের অধিক শিক্ষার্থী তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সাধারণ জ্ঞান অংশে সকলেরই একটা জিজ্ঞাসা থাকে যে সাম্প্রতিক সাধারণ জ্ঞান আসলে কোন জায়গা থেকে আসবে। সেই জায়গা থেকে তোমাদের প্রশ্নের সাপেক্ষে আমরা চেষ্টা করেছি কিছু সাধারণ জ্ঞান তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় এসেছে এবং সামনেও আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি প্রথমে শুরু করি, তাহলে এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কত তারিখ সংগঠিত হয়। তোমরা জানো সম্প্রতি ঘটে যাওয়া যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে একটি প্ল্যাটফর্ম থেকে শিক্ষার্থীরা আন্দোলনকে সংগঠিত করেছিল। সেই প্ল্যাটফর্মের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটি 1 জুলাই 2024 সাল সংগঠিত হয়েছিল। তারপর যদি আমরা দেখি যে বাংলা ব্লকেটের সময়কাল ছিল কত থেকে কত তারিখ পর্যন্ত, তোমরা এটিও জানো যে আন্দোলন চলাকালীন সময়ে কিছু কর্মসূচি ছিল, যার মধ্যে বাংলা ব্লকেট অন্যতম, এবং যেটি ছিল 7 থেকে 9 জুলাই 2024 মধ্যে। পরবর্তীতে যদি আমরা দেখি যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি কবে ঘোষণা করা হয়েছিল, যেমনটি বলছিলাম যে অনেকগুলো কর্মসূচি ছিল, যার মধ্যে কমপ্লিট শাটডাউন অন্যতম, এবং যেটি 17 জুলাই 2024 সালে ঘোষণা করা হয়েছিল। তারপর আমরা দেখি যে কবে ইউজিসি কর্তৃক বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। তোমরা অবগত আছো যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যখন উদ্বেগজনক অবস্থায় বিরাজ করছিল, তখন ইউজিসি কিন্তু বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছিল, এবং সেটি হচ্ছে 17 জুলাই। তারপর যদি আমরা দেখি যে আবু সাইদ কবে নিহত হয়েছিলেন, জুলাই আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানের একজন অন্যতম শহীদ আবু সাইদ, যিনি 16 জুলাই নিহত হয়েছিলেন। এবং আবু সাইদের ব্যাপারে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো যে আবু সাইদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। আচ্ছা, তারই সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটি নাম তোমরা জেনে রাখো যে মীর মুগ্ধ, তিনিও কিন্তু 18 জুলাই নিহত হয়েছিলেন পুরুষের গুলিতে, যেটি এখানে মেনশন করে দেওয়া নাই, কিন্তু তোমরা জেনে রাখো। মীর মুগ্ধ পড়াশোনা করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিউপিতে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় কবে, সেটি হচ্ছে 18 জুলাই 2024। মার্চ ফর জাস্টিস কবে সংগঠিত হয়েছিল, 31 জুলাই 2024। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নির্মিত বাংলাদেশের প্রথম স্মৃতিস্তম্ভ কোনটি, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে প্রথম স্মৃতিস্তম্ভ কোনটি? অদম্য 24, এবং সেটি কোথায় অবস্থিত? আমার নিজ প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটি অবস্থিত।
আচ্ছা, আমরা যদি পরবর্তীতে দেখি যে জেন জি বা জেন জেড অথবা জেনারেশন জেড কারা? তোমরা সবাই জানো যে আন্দোলন চলাকালীন সময়ে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে জেন জি বা জেন জেডকে নিয়ে বেশ সরগরম দেখেছি, বেশ আলোচনায় ছিল এই ওয়ার্ডটি। তো প্রশ্ন আসতেই পারে যে জেন জেড আসলে কারা বা জেন জি আসলে কারা? তো আমরা জেনে রাখি যে যাদের জন্মসাল 1997 থেকে 2010 সালের মধ্যে তারা জেন জি প্রজন্ম বা জেনারেশন জেড প্রজন্মের আওতায়। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি যে মার্চ টু ঢাকা কবে সংগঠিত হয়েছিল, সে হচ্ছে 5ই আগস্ট, বা অনেকেই এটিকে বিপ্লবী প্রতীকী তারিখ 36শে জুলাই হিসাবে অভিহিত করে। তোমরা এটিও জেনে রাখবে। এবং পরবর্তীতে 5ই আগস্ট পরবর্তী সময়ের বাংলাদেশের যে বাস্তবতা, সেখানে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় আসতে দেখেছি। এবং গুরুত্বপূর্ণ একটি তারিখ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখ শপথ গ্রহণ করেন, সেটি হচ্ছে 8ই আগস্ট 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেন। তারপর আরেকটি প্রশ্ন যেটি বিভিন্ন পরীক্ষায় এসেছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কতজন? তোমরা জানো যে অন্তর্বর্তীকালীন সরকারে বিভিন্ন মন্ত্রণালয়ে উপদেষ্টা নিয়োগ করা হয়েছিল, যার সংখ্যা হচ্ছে 24 জন, এবং সেখানে 3 জন ছাত্র উপদেষ্টা ছিলেন। আচ্ছা, এই প্রশ্নগুলো বিগত যে বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়েছিল সেখানে এসেছে, এবং তারই ভিত্তিতে আমরা তোমাদেরকে অল্প কিছু প্রশ্ন আমরা এখানে উপস্থাপন করব তোমাদের উদ্দেশ্যে। তারপর দেখো, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল, এবং তোমরা জানো যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং যিনি আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব খ্যাতিমান একজন ব্যক্তি। তোমরা তার ব্যাপারে কিছু বেসিক তথ্য জেনে রাখবা। যেমন প্রথমে যদি আমরা জানি যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন, তিনি চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি কিন্তু শান্তিতে নোবেল বিজয়ী। তো তিনি কত সালে শান্তিতে নোবেল পান? তিনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, অন্যান্য প্রশ্নগুলোর মতো। তারপরে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার জীবনে এখন পর্যন্ত তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন, অসংখ্য উপাধি পেয়েছেন, অনেক সম্মাননা পেয়েছেন। আসলে তার মধ্যে অনেকগুলো ঐতিহাসিক সম্মাননা যেগুলো অনেক আগে পেয়েছিলেন, সবগুলো তোমাদের পড়া লাগবে না। যেগুলো খুব সাম্প্রতিক কিংবা যেগুলো খুব আলোচিত সেগুলো তোমরা জাস্ট দেখে গেলেই হবে। এখানে আমরা যদি খেয়াল করি যে তিনি গত বছর 2024 সালে একটি অ্যাওয়ার্ড পান, যেটি হচ্ছে দ্য ট্রি অফ পিস অ্যাওয়ার্ড। যদি প্রশ্ন আসে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ট্রি অফ পিস অ্যাওয়ার্ড কত তারিখ বা কত সালে তিনি লাভ করেন, সেটি হচ্ছে 22 মার্চ 2024 সাল। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে খুবই রিসেন্টলি তোমরা যারা জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, এবং সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন, এবং সেখানে তাকে ডিলিট সম্মাননা প্রদান করা হয়, বা ডক্টর অফ লিটারেচার, ঠিক আছে? এবং সেটি 5ম সমাবর্তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তাকে প্রদান করে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি তার লিখিত যে গ্রন্থগুলো আছে তার মধ্যে অন্যতম দুটি গ্রন্থ হচ্ছে, প্রথমে যদি আমরা তাকাই যা এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস। এই থ্রি জিরোস দিয়ে তোমরা যদি জানতে চাও, থ্রি জিরোস মানে হচ্ছে ফার্স্ট জিরো হচ্ছে জিরো পভার্টি, সেকেন্ড জিরো হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, এবং থার্ড জিরো হচ্ছে জিরো কার্বন এমিশন। আচ্ছা, তারপরে হচ্ছে তার অটোবায়োগ্রাফি, এটা হচ্ছে ব্যাংকার টু পোর। এটিও আসতে পারে তোমাদের
পরীক্ষায়। তারপরে তোমরা যারা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জানো তারা সকলেই অবগত আছো যে তার সাথে গ্রামীণ ব্যাংকের একটি সম্পর্ক আছে, এবং একটি প্রশ্ন আসে যে গ্রামীণ ব্যাংক এর যাত্রা কত সালে শুরু হয়। তাহলে কি হবে? গ্রামীণ ব্যাংকের যাত্রা 1983 সালে শুরু হয়েছিল। আচ্ছা, এখন আসি আমরা এই প্রথম যে প্রশ্ন, যে বর্তমান জাতিসংঘের মহাসচিবকে, আসলে এই প্রশ্নটি কেন দিয়েছি সেটি আমি বলছি। জেনে রাখো যে বর্তমান জাতিসংঘের মহাসচিব হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস, যিনি পর্তুগালের নাগরিক। আচ্ছা, এটি বলার কারণ হচ্ছে খুব রিসেন্টলি এই বছর তোমরা জানো যে বাংলাদেশ তিনি সফর করেছিলেন। তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পেও তিনি ভিজিট করেছিলেন। তো তিনি কত তারিখে বাংলাদেশ সফর করেছিলেন, এই প্রশ্নটিও কিন্তু একইভাবে অনেক গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে তিনি 13ই মার্চ 2025 সালে তিনি বাংলাদেশ সফর করেছিলেন। তারপরে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছিলেন, যেমন গণমাধ্যম সংস্কার কমিশন, তারপর হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন, এরকম, তারপর দুর্নীতি দমন সংস্কার কমিশন, এরকম প্রায় 11টি সংস্কার কমিশন গঠন করেছিলেন। এখন যদি প্রশ্ন আসে যে অন্তর্বর্তীকালীন সরকার কয়টি সংস্কার কমিশন গঠন করেছে, তাহলে উত্তর হবে 11টি। এবং এখানে সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে? আলেরিয়াস। তোমরা উল্লেখযোগ্য যে সংস্কার কমিশনগুলো আছে তার যে প্রধান, সে নামগুলো তোমরা জেনে যেতে পারো। আমি আর সবগুলো সংস্কার কমিশনের প্রধানের নাম এখানে উল্লেখ করলাম না, ঠিক আছে? তো তোমরা জেনে যেও এগুলো। আরেকটি ব্যাপার আমি এখানে লাস্ট স্লাইডের আগে যদি আমি একটু বলি, এখানে যে গ্রামীণ ব্যাংকের কথা যেহেতু আসলো, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। তিনি নিজে প্রতিষ্ঠা করেছে কিংবা তার শেয়ার আছে। তার মধ্যে হচ্ছে গ্রামীণ টেলিকম আছে, যেটি টেলিযোগাযোগ সেবা প্রদান করে। ইউনূস সেন্টার আছে, যেটি সামাজিক যে ব্যবসা, ঠিক আছে, সোশ্যাল বিজনেসের গ্লোবাল সেন্টার, ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমার বৈশ্বিক যে কেন্দ্র সামাজিক ব্যবসা, সেটি হচ্ছে ইউনূস সেন্টার। তো এরকম ভাবে তিনি যে এই ধরনের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে, তোমরা সেগুলো একটু জেনে যেও। আচ্ছা, এই তো আজকের ছোট্ট ভিডিওটি। তোমরা যদি ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করেও, তাহলে আমরা উৎসাহ পাবো। এবং যদি প্রয়োজন মনে করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।